আসসালামু আলাইকুম, ওয়েলকাম হালকানস্টাইন। আমি আশরাফ বিজয়। আমি তোমাদের পুরো আইসিটি জুড়েই থাকবো হচ্ছে 27 কোর্সে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিচয় হচ্ছে আমি আশরাফ বিজয়। একই সাথে হচ্ছে আমার ছোট্ট আর একটা প্ল্যাটফর্ম আছে প্লে উইথ আইসিটি। আমি সেখানে মূলত হচ্ছে পড়িয়ে থাকি, সেই সাথে হচ্ছে আমি হালকানস্টাইনে আছে এবং তোমাদের হচ্ছে পুরো আইসিটি জুড়েই হচ্ছে আমি থাকবো। প্রত্যেকটা অধ্যায় তোমাদের কাছে ইন ডিটেলস আলোচনা করে নেব। কোর্স শুরু হওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলবো। সেটা হচ্ছে 2018 সাল, 2019 সাল, 2023 সাল, 24 সাল, বিগত সালের যদি আইসিটি প্রশ্নগুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে হচ্ছে আইসিটি কোন টপিক থেকে কোন ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে। এবং আমরা কিন্তু এটাও বলে দিতে পারতেছিলাম আগে যে হচ্ছে যে একটা অধ্যায়ে কোন কোন টপিকগুলো পড়লে হচ্ছে তোমার অ্যাপাসের জন্য হচ্ছে কভার হয়ে যাবে। কিন্তু ভাই 2025-এ যে পরীক্ষা হলো, ঠিক আছে, আজকের রেকর্ডের ডেট হচ্ছে 9 তারিখ, মানে হচ্ছে 7 তারিখে যে হচ্ছে আইসিটি পরীক্ষাটা হলো 25-এর। এতে করে কিন্তু সবারই কিন্তু মাথা আওলাই গেছে। মাথা আওলানোর পিছনে যথেষ্ট কারণ ছিল। কারণ হচ্ছে পুরোপুরি প্যাটার্ন পুরাটা চেঞ্জ এবং হচ্ছে ক্যাটাগরিও চেঞ্জ। পুরোটারই ডিফারেন্ট ক্যাটাগরিতে হচ্ছে প্রশ্ন আছে, সিকিউ এবং হচ্ছে এমসিকিউ। সো ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, যাদের হচ্ছে যে পুরো বইয়ের ডিপ জ্ঞান থাকবে তারাই একমাত্র হচ্ছে যে ভালো একটা রেজাল্ট করতে পারবে। মানে হচ্ছে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ বোথের জন্য তোমাকে হচ্ছে অধ্যায় ভিত্তিক কুল লেভেলের নলেজ থাকতে হবে। মানে তার মানে কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া মেন বইয়ের বাইরেও কি প্রশ্ন আসবে? উত্তর হচ্ছে না। আমরা যে ভুলটা করি, মেন বই ভালো করে ফলো না করে বিভিন্ন সাপ্লিমেন্ট ফলো করি, বিভিন্ন গাইড ফলো করি, বিভিন্ন টেস্ট পেপার ফলো করি, যেই কারণে হচ্ছে আমাদের এই সমস্যাটা হয়ে যায়। তবে আমরা যদি হচ্ছে মেইন বইটা ভালো করে পড়ি প্রত্যেকটা টপিক, সেই ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো আমাদের হবে না। অর্থাৎ সর্বশেষ মূল সামারে যে মেসেজটা তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমরা মেন বইটাই পড়বো এবং হচ্ছে প্রত্যেকটা টপিক ইন ডিটেইলসে, মানে কোনো টপিকে বাদ দেওয়া যাবে না। কারণ 25-এ এই জিনিসটা হচ্ছে চলে আসছে, 26-এর জন্য কেমন হবে জানি না, তবে 27-এর জন্য আরও ভালো করে পড়তে হবে। ডে বাই ডে কিন্তু আমাদের সিলেবাস ইনক্রিজ হচ্ছে, সিলেবাস লেভেল বাড়তেছে, কোয়েশ্চেন লেভেল আরও কঠিন হচ্ছে। সো ওয়েলকাম তোমাদেরকে সবাইকে হালকানস্টাইনের এডস কোর্সে। আমি শুরুতেই বললাম আমি আশরাফ বিজয়, তোমাদের হচ্ছে পুরো আইসিটি জুড়েই আমি থাকবো। আর আমি তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে 27 ব্যাচ যারা আছো, তোমাদের শুধু তোমার না, আমার এত বছরের টিচিং লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে যে যারা হচ্ছে শুরুতে পড়াশোনা করো তারা হচ্ছে মনে মনে ভাবো এখনো হিউজ পরিমাণ টাইম আছে, হেলায় হেলায় পড়তে থাকি। কিন্তু আসলে ভাই 2টা বছর কেমনে চলে যাবে এসএসসি লাইফ তুমি চিন্তাও করতে পারবে না। তুমি হচ্ছে এইচএসসিতে কয়েকটা ক্লাস করবা, কলেজে যাবা, দেখবা যে তোমার হচ্ছে যে পরীক্ষার রুটিন হয়ে গেছে। মানে হচ্ছে এই অর্ধবার্ষিক যেটাকে বলে আর কি, অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করবা, এয়ার চেঞ্জের দেখবা যে তোমার রুটিন হয়ে গেছে। এয়ার চেঞ্জ পরীক্ষা দিয়ে শেষ করবা, দেখবা যে তোমার হচ্ছে প্রি টেস্টের রুটিন হয়ে গেছে। প্রি টেস্ট দিয়ে শেষ করবা, দেখবা যে তোমার টেস্টের রুটিন হয়ে গেছে। টেস্ট পরীক্ষা দিতে না দিতে দেখবা যে ফাইনাল রুটিন চলে আসছে। কেমনে 2টা বছর চলে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, পড়া যে যত বেশি দিনের পর দিনে আগায় রাখতে পারবা সেই হচ্ছে বুদ্ধিমানের কাজ করবা। অর্থাৎ আইসিটি কোর্সটা যারা করবা তারা হচ্ছে আমি ডে বাই ডে যে যতটুকু পড়াবো, মানে হচ্ছে তোমরা তো রেকর্ড ক্লাস করবা, দিনে যতটুকু রেকর্ড করবা এটা একদম তুখর শেষ করে ফেলবা। এটা নিজে প্র্যাকটিস করা। মনে করো তুমি মনে হচ্ছে আজকে 1 ঘন্টার একটা ক্লাস করলা, তুমি 1 ঘন্টায় যা পড়ছো এই সমস্ত কিছু ইন ডিটেলসে হচ্ছে নোট করে ফেলবা। এর সাথে হচ্ছে বাসা এগুলো আরও 1-2 ঘন্টা প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যে তোমার এই অধ্যায়টা পুরোটা কাভার হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করো, শুধু রেকর্ড দেখতেই থাকো তাহলে কিন্তু আগানোটা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের অবশ্যই ডিসকাশন গ্রুপ থাকবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু না জানো, অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে শেয়ার করবা। ওইখানে আমি সহ আমাদের টিম থাকবে, তোমাদেরকে হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে শুরুতে আলোচনা করবো হচ্ছে প্রথম অধ্যায়ের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এর আগে আর কোনো কিছু নাই, হ্যাঁ অবশ্যই আরও আছে, এটা হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করবো। এর আগে হচ্ছে ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা আছে, স্যাটেলাইট সম্পর্কে ধারণা আছে, তারপরে হচ্ছে আমরা ইন্টারনেট দিয়ে কী করতে পারি, অনলাইন দিয়ে কী করা যেতে পারে, অনলাইনের সুফল কী কুফল কী এটসেট্রা আলোচনা আছে। এটা হচ্ছে আমি অন্য একটা লেকচার ভিডিওতে আমি আলোচনা করব। আজকে আমি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বিভিন্ন প্রযুক্তি নিয়ে। আচ্ছা, তোমরা যেহেতু 27 ব্যাচ একেবারে নতুন, প্রযুক্তি থেকে কীভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমি একটা অধ্যায় পড়ানোর পর আমি কিছু হচ্ছে বিগত সালে প্রশ্ন সলভ করে বুঝাই দেবো কীভাবে প্রশ্ন আসবে এবং হচ্ছে তোমরা কীভাবে উত্তর করবা। তার আগে আমি শুরুতে 2-1টা কথা বলে নিই। সেটা হচ্ছে আমরা যে প্রযুক্তিগুলোই পড়বো সেই প্রযুক্তিগুলোর হচ্ছে যে প্রযুক্তি সম্পর্কে ভালো করে জানবো। উদ্দীপকে যেভাবে প্রশ্ন আসে, উদ্দীপকে হচ্ছে একটা প্রযুক্তির কিছু হচ্ছে বৈশিষ্ট্য দিবে, ওই উদ্দীপকটা পড়ে তোমাকে হচ্ছে বুঝতে হবে এটা কোন প্রযুক্তি। কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে যদি প্রযুক্তি সম্পর্কে ফুল ধারণা না থাকে তাহলে কিন্তু ভাইয়া তুমি উত্তর করতে পারবে না। তার মানে প্রথম কী করতে হবে, একটা প্রযুক্তি সম্পর্কে পুরো ধারণা নিতে হবে, তারপরে হচ্ছে উদ্দীপক দেখে বলতে হবে এটা কোন প্রযুক্তি, তারপর হচ্ছে এই প্রযুক্তি সম্পর্কে কিছু আমাকে লিখে দিতে হবে। এবং আমরা হচ্ছে সর্বশেষে মানে অধ্যায় পড়ানোর শেষে
কীভাবে প্রশ্ন আসবে, আমরা কীভাবে পরীক্ষায় উত্তর করব, কী পয়েন্ট আকারে লিখবো, যেহেতু এগুলো থিওরিটিক্যাল পার্ট, এগুলো সমস্ত কিছু হচ্ছে ইন ডিটেলসে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, আমরা ক্লাস তাহলে শুরু করি। আমরা প্রথমে যে প্রযুক্তি পড়বো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। আমরা আইসিটি পড়তে গেলে হচ্ছে এমনও অনেক কিওয়ার্ড পড়বো যেগুলো হচ্ছে ইংরেজি শব্দ, কিন্তু এগুলো হচ্ছে আমরা বাংলায় আর্থিকভাবে হচ্ছে আমরা মূলত পড়ে থাকি। আইসিটি জিনিসটাই হচ্ছে এরকম, অনেকগুলো ইংরেজি কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা বাংলাভাবেই পড়ে থাকি। ঠিক আছে, সেমভাবে ভার্চুয়াল রিয়েলিটি, দেখো তুমি যদি এটাকে যদি বাংলায় সংজ্ঞায়িত করতে চাও, রিয়েলিটি মানে কি, রিয়েল কিছু, তাই না? ভার্চুয়াল, ভার্চুয়াল বলতে কি বুঝো, রিয়েলিটি বলতে কি বুঝো? ভার্চুয়াল, মনে করো তুমি হচ্ছে গরিব আমার মতো, তুমি হচ্ছে কক্সবাজারে যাইতে পারো না এখন পর্যন্ত, তুমি হচ্ছে বিভিন্ন বন্ধু বান্ধবেরা কক্সবাজার গেছে, তারা হচ্ছে কক্সবাজারে বিভিন্ন ভিডিও দিয়েছে, বা হচ্ছে তুমি বিভিন্ন ব্লগে কক্সবাজারের ভিডিও দেখে থাকছো, কক্সবাজারে বসে হচ্ছে ঘরে বসে কক্সবাজারের ফিলটা নিয়েছো। এটাই হচ্ছে ভাইয়া কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি। যারা বুঝো না আমি আবারও বলছি, যেমন আমার রাজশাহী প্যারিস রুট আমি ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন ব্লগে দেখে থাকছি, খুবই সুন্দর, কিন্তু এখন পর্যন্ত আমার রাজশাহী প্যারিস রুটে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে ইনশাল্লাহ খুব দ্রুত যাব। এই যে আমি ঘরে বসে রাজশাহী প্যারিস রুটের ফিলটা নিচ্ছি, এটাই হচ্ছে ভাইয়া কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি। বুঝতে পারছো? বুঝতে পারছো ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? মানে হচ্ছে বাস্তব না, বাট হচ্ছে বাস্তবের মতো, মানে কল্পনা, এটা হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, বাস্তব না বাট হচ্ছে বাস্তবের মতো তুমি ফিলটা নিচ্ছ, এটাকে বলা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। যারা বুঝো না আমি আবারও বলছি, যেমন মনে করো প্রথম যে উদাহরণটা দিলাম কক্সবাজারে, তুমি মনে করো আমার মতো গরিব, কক্সবাজার যাইতে পারো নি, এখন কক্সবাজার কেমন সেই ফিলটা তুমি ঘরে বসে নিবা, কীভাবে নিবা? তুমি জাস্ট হচ্ছে যে কেউ একজনের ব্লগটা দেখবা যে হচ্ছে কক্সবাজারের সমুদ্রের ঢেউগুলো হচ্ছে কীভাবে আসতেছে, কীভাবে ঢেউ হচ্ছে, বিচে কীভাবে মানুষ বসে আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এগুলো তুমি যখন ঘরে বসে ফিলটা নিবা, এটাকে বলা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটির কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো দেখি, দেখো কালিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ছবি তৈরি করে। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ত্রিমাত্রিক ছবি মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে 3 ডাইমেনশন, 3D। এটাকে কী বলা হয়? এটাকে বলা হচ্ছে 3D, মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক কাঠামো থাকবে। ঠিক আছে, এই কৃত্রিম পরিবেশে হচ্ছে ত্রিমাত্রিক ছবি তৈরি হয়, মানে 3D ছবি তৈরি হয়, 3D। এটাকে বলা হয় হচ্ছে সংক্ষেপে 3D, এটার ফুল মিনিং হচ্ছে 3 ডাইমেনশনাল। কী বলা হয়? 3 ডাইমেনশনাল, বাংলাতে বলা হয় হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, ত্রিমাত্রিক ছবি দেখা যায়। কৃত্রিম পরিবেশ হলেও অনুভূতি কি বাস্তবের মতো, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। জিনিসটা কিন্তু একটা ভার্চুয়াল, মানে কৃত্রিম জিনিসটা কিন্তু পুরোটাই কি ভার্চুয়াল, কিন্তু তৈরি করতে সেই অনুভূতি। তোমাদেরকে আরেকটু মজা করে পড়াই, হ্যাঁ, কেউ আবার অন্যভাবে নিও না। যেমন মনে করো হচ্ছে তুমি বসবাস করতেছো হচ্ছে একদম টেকনাফ, আর একজন মনে করো আরেক প্রান্তে মনে করো তেঁতুলিয়া বা হচ্ছে পঞ্চগড়, মানে ওই পারে একদম মনে করো যে বাংলাদেশের দুই প্রান্তে আছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে, সরি, একজন মনে করো যে বাংলাদেশের এক প্রান্তে, আরেকজন মনে করো বাংলাদেশের আরেক প্রান্তে। ঠিক আছে, তোমরা রাত 12টা হইলে কী করো? রাত 12টা হইলে কী করো তোমরা? এমনভাবে বলো যে আমি আসি, কী করতেছো? আমি শুয়ে আছি, আমি আসি, তুমি ভাই আসতে পারো না, হ্যাঁ, তুমি হচ্ছে বাংলাদেশের এক কর্নারে, তোমার গার্লফ্রেন্ড হচ্ছে বাংলাদেশের আরেক কর্নারে, কিন্তু তোমরা এমনভাবে ফিল নাও যে মনে হচ্ছে তোমরা একই রুমে আছে, একই সাথে আছে, তাই না? বলো, হ্যাঁ এক্স্যাক্ট, এটাই ভার্চুয়াল রিয়েলিটি। যে কৃত্রিম পরিবেশ কিন্তু হচ্ছে অনুভূতি দেবে কিসের মতো? বাস্তবের মতো। হ্যাঁ, অনুভূতিটা কিসের মধ্যে হবে? বাস্তবের মতো। ঠিক আছে, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই পরিবেশ তৈরির জন্য সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়, না তাছাড়া হতে তুমি বাস্তবের ফিলটা আসলে পাবা না, সংবেদনশীল যদি গ্রাফিক্সটা না ব্যবহার করা হয়। এই জিনিসটার আরও বাস্তবিক উদাহরণ হচ্ছে অনেকেই হচ্ছে বিভিন্ন সিনেমা হলে এক ধরনের হচ্ছে HMD ব্যবহার করো। কি ব্যবহার করো? HMD। এটার পুনরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, এক প্রকার চশমার মতো। ঠিক আছে, হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা মূলত হচ্ছে একদম ভার্চুয়াল জগতে দেখা যায়। আমি এই ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা করতেছি। দেখো, ব্যবহৃত সফটওয়্যারগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বিজহার্ড, এমসিকিউর জন্য পড়ে নিবা। তারপর হচ্ছে VR টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি। এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন সফটওয়্যার। ঠিক আছে, এমসিকিউর জন্য আসতে পারে নিচের কোনটা ভার্চুয়াল রিয়েলিটির সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যার একটু ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু আমরা ভালো করে দেখবো। ভার্চুয়াল রিয়েলিটিতে আমার কী কী লাগবে? ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব অনুভব করার জন্য তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়, যেমন মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, HMD ব্যবহার করা হয়। এই যে দেখো চোখে যেটা ব্যবহার করতেছেন এটাকে বলা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। হাতে একটি ডেটা গ্লাভস বা হচ্ছে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হয়। শরীরের একটি পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি পরিধান করতে হয়। এইটা কেন, কাদের জন্য, কেন আমি তোমাকে বলি, তুমি
যেহেতু টেকনোলজির সাথে অনেকদিন ধরে পরিচিত আছো, তুমি অবশ্যই ফেসবুক অথবা ইউটিউবে এই টাইপের ভিডিও দেখে থাকছো, যে হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, মানে হচ্ছে এই জিনিসটা চোখের মধ্যে লাগায় সে হচ্ছে ঘরে বসে অনেক কাজ করতেছে। সে ফর এক্সাম্পল তুমি যদি চাও ঘরে বসে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ নিবা, হ্যাঁ নিতে পারবা। তুমি এই জিনিসটা লাগানোর পর ওই প্রযুক্তি তোমাকে এমনভাবে নিয়ে যাবে, তোমার কাছে মনে হবে তোমার চোখের সামনে একটা রাস্তা আছে এবং তুমি হচ্ছে গাড়ির উপরে বসে আসো, একটা বাইকের উপরে তুমি হচ্ছে গাড়ি চালাচ্ছ, তোমার কাছে একজ্যাক্ট ওই ফিলটাই কিন্তু হবে। ঠিক আছে, তুমি গড়ে বসে হচ্ছে গাড়ি চালাচ্ছ, সেম ফিলটাই কিন্তু তোমার হবে। তুমি চাইলে এই টাইপের ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো। তাহলে হচ্ছে আমার গ্লাভস এবং হচ্ছে এই বডি স্যুটটা কেন ব্যবহার করতে হবে, কারণ তুমি যখন হচ্ছে যে ভাই ওই ফিলে থাকবা, চোখের মধ্যে তোমার হেড মাউন্টেড ডিসপ্লে থাকবে এবং তুমি হচ্ছে যে ওই ফিলে থাকবা যে তুমি একটা রাস্তার মধ্যে আছো এবং তুমি গাড়ি চালাচ্ছ, তুমি কিন্তু ওই ফিলে থাকবে, কিন্তু একজ্যাক্ট তুমি কোথায়, তুমি তোমার বাসার রুমে। ঠিক আছে, এখন তুমি যদি তোমার বাসার রুমে এবং তোমার কাছে মনে হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি, এতে করে কিন্তু তুমি এই দিক ওই দিক চলে যেতে পারো। হ্যাঁ, মনে করো যে তুমি মনে করো ব্যালকনিতে চলে গেলে, তোমার ব্যালকনিতে মনে করো হচ্ছে যে সেফটি নেই, তুমি হচ্ছে যে পা বাড়ায় কিন্তু নিচের দিকে তুমি পড়ে যেতে পারো, একটা দুর্ঘটনা করতে পারে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য হচ্ছে এই জিনিসগুলো পরিধান করতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির অন্যতম একটা কিওয়ার্ড হচ্ছে টেলিপ্রেজেন্স। ঠিক আছে, টেলিপ্রেজেন্স জিনিসটা কি? প্রেজেন্স, প্রেজেন্ট বলতে উপস্থিতি বোঝায়, তাই না? একজ্যাক্ট ব্যাটার ধরনটাও এরকম, মানে উপস্থিতি, মানে তোমার সামনে এমন একটা উপস্থিতি মনে হবে যে এটা মনে হয় রিয়েল, কিন্তু এটা আসলে রিয়েল হবে না, কাল্পনিক হবে। আমরা যদি একটু পড়ি দেখো, এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারীর সামনে দূরবর্তী কোনো বাস্তব পরিবেশকে কৃত্রিমভাবে উপস্থাপন করা হয় এবং দূরবর্তী ওই বাস্তব পরিবেশে একটি রোবট উপস্থিত থাকে। ভার্চুয়াল পরিবেশে ব্যবহারকারী যা করবে, দূরবর্তী স্থানের বাস্তব পরিবেশে উপস্থিত রোবট তার অনুকরণ করে কাজ করবে। এক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যাকে আমরা কি বলতেছি? টেলিপ্রেজেন্ট বলতেছি। মানে হচ্ছে সেই জিনিসটা মূলত দূরে, কিন্তু ভার্চুয়ালি তোমার কাছে মনে হবে কাছে, তুমি যা করতেছো ওই জিনিসটা তাই করতেছে। এটাকে বলা হবে হচ্ছে টেলিপ্রেজেন্স। কি বলা হবে এটা? টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্স হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা পার্ট। ঠিক আছে, টেলিপ্রেজেন্স হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা পার্ট। যারা বুঝুন, আমি আবারও বলছি, এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারীর সামনে দূরবর্তী কোনো বাস্তব পরিবেশকে কৃত্রিমভাবে উপস্থাপন করা হয়। ঠিক আছে, এবং দূরবর্তী ওই বাস্তব পরিবেশে একটি রোবট উপস্থিত থাকে। ভার্চুয়াল পরিবেশে ব্যবহারকারী যা করবে, দূরবর্তী স্থানের বাস্তব পরিবেশের উপস্থিত রোবট তাকে অনুকরণ করে কাজ করবে। এক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূরে থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যাকে আমরা কি বলতেছি? টেলিপ্রেজেন্স বলতেছি। ওকে, ফাইন। তারপরে আসো, খেলাধুলা হচ্ছে বিনোদন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কিন্তু অনেক জায়গাতেই আছে, তবে খেলাধুলা এবং হচ্ছে বিনোদন ক্ষেত্রে কীরকম একটু ভালো করে দেখো। বর্তমানে প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখা যায়, তাই না? বলো তো, যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছো তারা হচ্ছে ওই 3D মানে হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করে কিন্তু ছবি দেখছো, এবং ওইটা ব্যবহার করে ছবি দেখলে মনে হবে কি জানো, তুমি হচ্ছে যে টিভির পর্দায় কোনো কিছু দেখতেছো না, তোমার কাছে মনে হবে ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব এই জিনিসটা তোমার চোখের সামনে ঘটতেছে, একদম তোমার একজ্যাক্ট ওই ফিল্ড হবে। ঠিক আছে, এখানে এই কথাটাই বলা হয়েছে। ত্রিমাত্রিক পদ্ধতিতে নির্মিত ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর বৈজ্ঞানিক কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, ঐতিহাসিক চলচ্চিত্র ইত্যাদি সবার কাছে জনপ্রিয় হচ্ছে গ্রহণযোগ্যতা পেয়েছে। মিউজিয়াম বা ঐতিহাসিক যেসব স্থানে ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব না, যেমন আমি বললাম আমি গরিব, আমার মতো গরিব যারা, তারা হচ্ছে কক্সবাজার এখনও যায়নি, আমাদের পক্ষে কক্সবাজার ভ্রমণ করা সম্ভব না, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সেই সব স্থান ভ্রমণ করার অনুমতি পাওয়া সম্ভব, যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে কম্পিউটার সিস্টেমের খেলাধুলার অনুশীলন সহজ হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তৈরি নানা ধরনের কম্পিউটার গেম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই দুইটা কথার মানে কি? এই দুইটা কথা একটু ভালো করে দেখতে হবে, যদিও আমি অলরেডি এই দুইটা কথা এক্সপ্লেন করে দিয়েছে। এখানে বলছে ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে কম্পিউটারের সিস্টেমে খেলাধুলা অনুশীলন সহজ হচ্ছে। যেমন মনে করো তুমি হচ্ছে ক্রিকেট খেলবা বা ফুটবল খেলবা, ভলিবল খেলবা, এটসেট্রা এটসেট্রা। এখন তোমাকে কি করতে হবে? আইদার মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হবে, আইদার তুমি হচ্ছে ঘরে বসে প্র্যাকটিস করতে পারবা। ঘরে বসে কেমনে প্র্যাকটিস করবা? ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ওই হেড মাউন্টেড ডিসপ্লেটা তুমি লাগাবা, ওই প্রযুক্তিতে চলে যাবে, তোমার কাছে মনে হবে যে তোমার চোখের সামনে একটা খেলার মাঠ আছে এবং হচ্ছে তুমি প্র্যাকটিস করতেছো একজ্যাক্ট, কিন্তু তুমি আসলে একজ্যাক্ট কোথায়? তুমি কিন্তু তোমার বাসার রুমে। ঠিক আছে, কিন্তু তুমি যখন ওই প্রযুক্তির মধ্যে ঢুকে পড়বা, ওই হেড মাউন্টেড ডিসপ্লেটা যখন তুমি চোখে লাগাবা, তখন তোমার কাছে মনে হবে যে আমি আছি হচ্ছে খেলার মাঠে এবং হচ্ছে আমি খেলার মাঠে প্র্যাকটিস করতেছি। মানে তুমি আসলে ঘরে বসে প্র্যাকটিস করতেছো, কিন্তু এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এইটাই এখানে বলা হয়েছে যে খেলাধুলার অনুশীলন সহজ হয়ে যাচ্ছে আমরা, কারণ ঘরে বসেই কি প্র্যাকটিসটা করতে পারতেছি। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তৈরি নানা ধরনের কম্পিউটার গেম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। দেখবা যে তুমি যদি ইউটিউবে এখনই সার্চ করো, যে ইউটিউবে যদি ভার্চুয়াল রিয়েলিটির গেমস দেখো, তাহলে দেখবো যে চোখে একটা ইয়া লাগে, সে গেমস খেলতেছে। ঠিক আছে,
তার কাছে মনে হচ্ছে একদম রিয়েল সে খেলতেছে, কিন্তু সে আসলে কোথায় খেলতেছে, ভার্চুয়ালি। ঠিক আছে, ফাইন। আমরা ইতিমধ্যে এখন দেখবো হচ্ছে ব্যবসা ও বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি। ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কীরকম দেখো, কোনো পণ্য উৎপাদনের আগে পণ্যের গুণগত মান পরীক্ষা, গঠন যাচাই, বিপণন সম্ভাব্যতা যাচাই, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমে ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশন পদ্ধতি ব্যবহৃত হয়। ঠিক আছে, সিমুলেশন, এই কথাটা ভালো করে নোট করবা যে সিমুলেশন এই কথাটা থাকলে বলে ফেলবা এটা হচ্ছে ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন মানে কি, একটা জিনিস তুমি চিন্তা করো, একটা পণ্যের তুমি হচ্ছে গুণগত মান যাচাই করবা। ঠিক আছে, তুমি চাইলে ওই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে পণ্যটা গুণগত মান যাচাই করে ফেলতে পারবা, তার গঠন যাচাই করতে পারবা, বিপণন ও হচ্ছে সম্ভাব্যতা যাচাই, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন পদ্ধতি ব্যবহৃত হয়। কেমনে দেখো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভোক্তা বা ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি অন্যান্য সুবিধাসমূহ সহজে উপস্থাপন করা যায়। কোনো বিপজ্জনক ও ক্ষতিকর, আচ্ছা এই দুইটা লাইন আমি পড়ে আসছি, আগে আমি এই জিনিসটা একটু ভালো করে বুঝাই নিই। মনে করো তুমি হচ্ছে একজন ডাক্তার বা তুমি একজন মনে করো ফার্মেসি স্টুডেন্ট, তুমি একটা মেডিসিন তৈরি করছো। ঠিক আছে, এখন তুমি যদি এই মেডিসিনটা ডিরেক্ট হচ্ছে যে তুমি একটা মানুষকে বা একটা প্রাণীর মধ্যে তুমি যদি হচ্ছে যে এটার ইয়াটা জানতে চাও, প্রতিক্রিয়াটা জানতে চাও, তোমার মেডিসিনটা ঠিকঠাক কাজ করবে কিনা, মেডিসিনটা ঠিকঠাক হয়েছে কিনা, কেমিক্যাল ঠিকঠাক আছে কিনা, সেটা তুমি যদি হচ্ছে পর্যবেক্ষণ করতে চাও, তাহলে তুমি কি একদম রিয়েল একটা মানুষ দিয়ে পর্যবেক্ষণ করবা না? কারণ তোমার যদি ঝামেলা থাকে ওষুধে, তুমি যদি একটা রিয়েল প্রাণীকে দিয়ে এটাকে পর্যবেক্ষণ করতে চাও, তাহলে ওই প্রাণীটার সমস্যা হতে পারে। তুমি চাইলে কিন্তু একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগে এটা পরীক্ষা করে দেখতে পারো, কারণ একটা কৃত্রিম একটা অ্যাক্সিডেন্ট হলো সমস্যা নেই, কিন্তু একটা প্রাণী অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু সমস্যা। এখানে এই কথাটাই বলছে, তুমি কিন্তু পণ্যের গুণগত মান ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যাচাই করতে পারতেছো। ঠিক আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আর এখানে যেটা বলছে, মনে করো আগুন লাগছে তোমার বাসায়, এখন তুমি যদি এইখানে যাও তোমার কিন্তু বিপদ ঘটতে পারে, কারণ তোমার শরীরেও আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, কিন্তু তুমি যদি হচ্ছে এখানে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লাই করো, এখানে যদি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লাই করে তুমি যদি হচ্ছে যে ওই আগুনটা নিবানোর কাজে সাহায্য করো, এতে করে কি এখানে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এখানে এই কথাটা বলছে, কোনো বিপজ্জনক হচ্ছে ক্ষতিকারক দ্রব্য বাজারজাত করার আগে ভার্চুয়াল রিয়েলিটিতে সেগুলো পরীক্ষা করে কর্মচারীদের জীবন ঝুঁকিমুক্ত রাখা সম্ভব। কারণ তুমি যদি ডিরেক্ট একটা হিউম্যানকে দিয়ে বা একটা প্রাণীকে দিয়ে পরীক্ষা করো, ওইখানে যদি ঝামেলা থাকে তাহলে হচ্ছে ডিরেক্ট হিউম্যানের উপর প্রভাব পড়বে। কিন্তু তুমি যদি এটা একটা এই ভার্চুয়াল রিয়েলিটিকে দাও, তাহলে কি সে আগে থেকেই করতে পারবে। ঠিক আছে, শিক্ষা হচ্ছে গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি, শিক্ষা ক্ষেত্রে আর হচ্ছে গবেষণা ক্ষেত্রে। শিক্ষা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অনেক প্রভাব রয়েছে। বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটার সিস্টেমে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে আমরা কি বলতেছি, সিমুলেশন বলতেছি। সিমুলেশন কাকে বলে? সিমুলেশন হচ্ছে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটার সিস্টেমে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে আমরা বলতেছি হচ্ছে সিমুলেশন, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করে বলে দিয়েছি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন হচ্ছে মডেলিং করে শিক্ষার্থীদের সামনে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন এবং পাঠদানের বিষয়টি চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায়। এটা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতেছে ভার্চুয়াল রিয়েলিটি। যারা বোঝো না আমি আবারও বলতেছি, সিমুলেশন হচ্ছে মডেলিং করে শিক্ষার্থীদের সামনে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়। মানে এই অ্যানিমেশন দিয়ে তুমি হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে থাকো না, ওরা কি আসলে একজন মানুষ এই কাজটা করছে না, কিন্তু অ্যানিমেশন করে কিন্তু জিনিসটা তোমাকে খুব সহজে বোঝাতে পারতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এছাড়া বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণা, গবেষণা লব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আনুমানিক গঠন, ডিএনএ গঠন ইত্যাদি ভার্চুয়াল পরিবেশে সিমুলেশনের মাধ্যমে দেখানো সম্ভব। এটা হচ্ছে গবেষণার কাজ। ঠিক আছে, আমরা কিন্তু ইতিমধ্যে কী কী পড়ছি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে, আমি যদি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে শুরুতে আমরা পড়ছি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য, ভার্চুয়াল রিয়েলিটি কী, তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করে, কী কী জিনিস লাগবে, টেলিপ্রেজেন্স কী, তারপরে আমরা পড়ছি হচ্ছে সিমুলেশন কী, খেলাধুলা বিনোদন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কীরকম হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কীরকম হয়, শিক্ষা গবেষণার জন্য ভার্চুয়াল রিয়েলিটি কীরকম হয়, এবং সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা কীরকম হয়। বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একটা বড় ভূমিকা আছে। কীরকম বড় ভূমিকা দেখো, অনেকেই কী করে জানো, নিত্য নতুন যারা ডাক্তার আছে ওরা যখন হচ্ছে যে শুরুতে যখন ওই অপারেশনে যায়, অপারেশনের অভিজ্ঞতা কেমনে নেই জানো, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কিভাবে? মনে করো হচ্ছে তুমি নিজ নতুন সার্জেন্টে যাচ্ছ, মনে করো নতুন সার্জারি করবা, এখন তুমি কি করবা? তুমি কি ফার্স্ট টাইমে একটা পেশেন্টকে গিয়ে সার্জারি করবা? না, কারণ তোমার যেহেতু হচ্ছে একদম বাস্তবিক জ্ঞান নেই, তুমি হয়তো বইয়ে পড়ছো যে এমনি এমনি সার্জারি করতে হয়,
তুমি যদি হচ্ছে একদম বাস্তবিক জ্ঞান না থাকে তাহলে হচ্ছে ওই পেশেন্টের সমস্যা হতে পারে। তুমি যদি ফার্স্ট টাইম যাচ্ছ, এখন তোমাকে কী করতে হবে, শুরুতে অভিজ্ঞতা লাভ করতে হবে সার্জারির। এখন তুমি সার্জারির অভিজ্ঞতা কেমনে লাভ করবা? এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি চাইলে হচ্ছে আগে থেকেই এই অপারেশনের অভিজ্ঞতা লাভ করতে পারবা, বা আগে ভার্চুয়ালি তুমি হচ্ছে যে অপারেশন করবা, ওইখান থেকে অভিজ্ঞতা হবে, তারপরে হচ্ছে তুমি রিয়েল লাইফের একটা মানুষকে গিয়ে তুমি সার্জারি করবা। তুমি যদি হুট করে একটা রিয়েল লাইফে একটা মানুষকে পেশেন্টকে গিয়ে সার্জারি করে ফেলো তাহলে ওই পেশেন্টের ঝামেলা হতে পারে। এটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বড় প্রভাব। আমরা যদি একটু পড়ি দেখি কী লেখা আছে এখানে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারে অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে, কিসের মাধ্যমে দেখো, সিমুলেশন, এই কথাটা কিন্তু বারবার আসতেছে। সিমুলেশন জিনিসটা কি, ভালো করে পড়বা। জটিল সার্জারি, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা সম্ভব হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। নবীন চিকিৎসকদের নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়, বা হচ্ছে শল্য চিকিৎসকদের প্রশিক্ষণের ক্ষেত্রে ও রিগ্ননে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। দেখো এই কথাটা খুব ভালোভাবে লেখা আছে যে নতুন চিকিৎসকদের ক্ষেত্রে, কারণ তারা যদি একদম পেশেন্টকে ফার্স্ট টাইমে গিয়ে হচ্ছে অপারেশন করে বা বিভিন্ন কাজ করে তাহলে হচ্ছে পেশেন্টের সমস্যা হতে পারে। সে যদি আগে হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অপারেশন লাভের অভিজ্ঞতা অর্জন করে তাহলে কিন্তু এই জিনিসটা তার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, ডেফিনেটলি। ওকে, আমরা এবার যেটা পড়বো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিক থেকে অনুধাবনমূলক মানে হচ্ছে অনেক ধরনের প্রশ্ন আসছে। সেটা হচ্ছে ঘরে বসে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, কথাটা ব্যাখ্যা করো। বা ঘরে বসে হচ্ছে অমুক প্রশিক্ষণ সম্ভব, ঘরে বসে যুদ্ধের প্রশিক্ষণ সম্ভব, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সব কিছুই সম্ভব। যারা হচ্ছে যুদ্ধে যায়, সৈনিক, তারা কি করে ডিরেক্টলি একদম একজ্যাক্ট মেন যুদ্ধে গিয়ে কি ওরা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করে না, তারা কিন্তু আগে ঘরে বসে আগে অভিজ্ঞতা নেই, কীভাবে বন্দুক চালাতে হবে, কীভাবে একটা মানুষকে টার্গেট করতে হবে, কীভাবে হচ্ছে তার এই কাজটা পরিচালনা করতে হবে। সে কিন্তু চাইলে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘরে বসে আগেই সে অভিজ্ঞতা লাভ করতে পারে। এইটা একটু দেখো, যানবাহন চালানোর প্রশিক্ষণ, বাট হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে ঘরে বসে প্রশিক্ষণ। এক কথা এটা কিন্তু আমি অলরেডি বলে দিছি যে ঘরে বসে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, বাস প্রশিক্ষণ, বিমান প্রশিক্ষণ অ্যাটসেট্রা, বা হচ্ছে যুদ্ধের যে গুলি চালানো ওই প্রশিক্ষণ তুমি ঘরে বসেই চাইলে এই প্রশিক্ষণগুলো নিতে পারবা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ঠিক আছে, মনে করো তুমি বিমান চালাবা, এবং তুমি যদি হচ্ছে একদম ফার্স্ট টাইমে একটা বিমানে গিয়ে উঠো তাহলে বিমান ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই না? কারণ তুমি আগে কখনো বিমান চালাওনি। ঠিক আছে, তুমি হট করে তুমি বিমান চালাতে বসছো তাহলে কি বিমান নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু তুমি যদি হচ্ছে আগে ভার্চুয়াল পরিবেশে তুমি যদি বিমান চালাও, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দুর্ঘটনা নাই। তুমি আগে হচ্ছে ভার্চুয়ালি শিখবা বিমান কীভাবে চালাতে হয়, তারপরে তুমি এখানে গিয়ে চালাতে পারবে। এটা তোমার জন্য অনেকটা সহজ হবে। এখানে এই কথাটাই বলা আছে, ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেশন। ঠিক আছে, যেখানে বৈমানিকরা বাস্তবে বিমান উড্ডয়নের আগেই বিমান পরিচালনা বাস্তব জ্ঞান লাভ করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ঠিক আছে, এছাড়া ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটর ও হচ্ছে মডেলিং সফটওয়্যারের মাধ্যমে মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করা যায়। ফলে প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালানো শিখতে পারছে, এক্ষেত্রে ঝুঁকির পরিমাণও কমে যাচ্ছে। যেমন মনে করো তুমি যদি ডিরেক্ট জাহাজে গিয়ে হচ্ছে শিখতে চাও, এতে করে কি জাহাজ ডুবে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, তাই না? কিন্তু তুমি যদি আগে ভার্চুয়ালি যদি শিখে যাও তোমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট হবে, কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই নেই, কারণ তুমি এটা কী করতে পারতেছো, ঘরে বসে প্রশিক্ষণ নিতে পারতেছো। ঠিক আছে, প্রযুক্তির মাধ্যমে। বুঝতে পারছো? ফাইন। সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি, সামরিক যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি, সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি। সামরিক মানে হচ্ছে ওই যে যুদ্ধে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সত্যিকারের যুদ্ধক্ষেত্রের আবহাওয়া তৈরি করে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। মনে করো তুমি ভার্চুয়ালি এমন একটা পরিবেশ তৈরি করছো, তোমার কাছে মনে হবে এটা আমি একটা যুদ্ধের ময়দানে আছি, যুদ্ধের মাঠে আছি। তুমি হচ্ছে এইরকম একটা পরিবেশ তৈরি করে তুমি হচ্ছে এখানে যুদ্ধের প্রশিক্ষণ নিতে পারবা। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহাওয়া তৈরি করে সৈনিকদেরকে উন্নত নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। সেনাবাহিনীতে অস্ত্র চালনা এবং হচ্ছে আধুনিক যুদ্ধক্ষেত্রের ব্যবস্থার ব্যবহারে কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিমান বাহিনীতে বিমান চালনা প্রশিক্ষণ এবং হচ্ছে প্যারাসুট ব্যবহার করে প্রশিক্ষণ প্রদান করতে, সব কিছু কিন্তু ভাইয়া এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে সম্ভব হচ্ছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে বিস্তারিত আলোচনা। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আশা করছি তোমাদের যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। আর এগুলো যেহেতু ভাইয়া থিওরিটিক্যাল টপিক, নিজেরা একটু ভালো করে পড়লে, একটু মনোযোগ দিয়ে পড়লে জিনিসগুলো কিন্তু বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, আমি যতটুকু পড়াই দিচ্ছি এটাই, অবশ্যই লেকচার স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা লেকচার স্লাইডটা নিজেরা বাসায় পড়ে নিবা, তাহলে আশা করছি বই টই আর পড়তে হবে না। লেকচার স্লাইডগুলো একটু কথাগুলো একটু ভালো করে পড়ে নিবা, একটু খাতায় নোট করবা, কয়েকবার পড়বা, তাহলে দেখবা যে জিনিসগুলো মনে থাকবে আর কখনোই ভুলবা না। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেইটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে বলা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে বিশ্বকে রাজ করতেছে এবং
অনেক মানুষ হচ্ছে এআইকে নিয়ে ভয়ে আছে যে এআই কি হচ্ছে, এআই কি না পারতেছে, কি করতে না পারতেছে, এআই আমাদের কি হবে, এআই তো সব কিছু করতে পারতেছে। এআই হচ্ছে এমন কোনো জিনিস নাই যেটা হচ্ছে করতে পারতেছে না। একটা ছোট্ট করে গল্প শুনি তোমাদেরকে। তোমরা চ্যাট জিপিটির নাম শুনছো সবাই, তাই না? বলো, চ্যাট জিপিটির সবাই নাম শুনছো। চ্যাট জিপিটিকে এমনভাবে ট্রেন আপ করা হচ্ছে, এমনভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমন কোনো কাজ নাই যে চ্যাট জিপিটি করতে পারতেছে না। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটা হিউম্যানকে প্রশিক্ষণ দাও, একটা হিউম্যানকে তুমি যতই বেশি প্রশিক্ষণ দাও না কেন, তার একটা নিজস্ব ধারণ ক্ষমতা আছে, এর বাইরে সে নিতে পারবে না। একটা হিউম্যান কি সব বিষয়ে পারদর্শী হয় না? একটা মানুষকে তুমি যদি হচ্ছে প্রশিক্ষণ দিতে থাকো, সে কাজ করতে পারবে, বাট তার কাজ টাইম লাগবে। যেমন আমি যদি বলি ভাই একটা ম্যাথ দেই, তুমি যদি আমাকে একটা ম্যাথ দাও যে ভাই এই ম্যাথটা সলভ করে দেন, আমি ম্যাথটা পারবো, বাট আমাকে করতে মিনিমাম টাইম লাগবে। একটা ম্যাথ যদি খুব বেশি মিনিমাম 10 মিনিট টাইম লাগবে। তো এই কাজটা তুমি এআইকে দাও, চ্যাট জিপিটিকে দাও, সে নিমিশেই করে দিচ্ছে। জাস্ট তুমি একটু ওইভাবে একটু কল্পনা করো যে আমরা একটা মানুষকে এত বছর ট্রেন আপ করে তার কাছ থেকে যে আউটপুটটা না পাই, একটা এআইকে ট্রেন আপ করায় সকল দিক থেকে অল্প সময় তার চেয়ে হাজার 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 গুণ বেশি আমরা আউটপুট পাচ্ছি। তার মানে চিন্তা করি এআই কি হচ্ছে, কি করতে পারতেছে না এআই দিয়ে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা এআই নিয়ে ছোটোখাটো জিনিস আলোচনা করবো। এছাড়া হচ্ছে তোমাদের যদিও এআই নিয়ে আমি জানি তোমাদের ভালো নলেজ আছে, তোমরা চাইলে হচ্ছে গুগল করে বা বিভিন্ন এআই থেকে এআই সম্পর্কে আরও ধারণা নিয়ে নিতে পারো। তাহলে হচ্ছে এআই সম্পর্কে তোমরা আরও ধারণা লাভ করতে পারবে যে এআই কী করতে পারতেছে। তুমি যদি এখন এআইকে একটা কমান্ড দাও যে ভাই আমাকে এই টাইপের একটা ছবি ডিজাইন করে দাও, নিমিষে করে দিয়ে দিবে। যদি বলা হয় ভাই এই টাইপের একটা ভিডিও করে দাও, নিমিষে ভিডিও করে দিয়ে দিবে। ভাই এআই আমাকে একটা কন্টেন্ট লিখে দাও, ভাই আমাকে ওই প্রবলেমটা সলভ করে দাও, ভাই আমাকে হচ্ছে এই জিনিসটা লিখে দাও, নিমিষেই তোমাকে দিয়ে দিচ্ছে এআই। ঠিক আছে, তুমি জাস্ট তাকে বলবা। ঠিক আছে, তাকে এমনভাবেই ট্রেন আপ করানো হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ যেভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম উপায়ে কোনো যন্ত্র যদি সেভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়, তখনই আমরা তাকে বলবো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কথা বুঝতে পারছো? মানে তাকে কিন্তু একজ্যাক্ট মানুষ বলা যাবে। আমরা যদি হুবহু তাকে মানুষ না বলতে পারি, মানুষ কেন বলতে পারবো না? কারণ মানুষ নিজে একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এআই এর এই কাজটা না, এআইকে তুমি যে কমান্ড দিবে সেই ওই কমান্ডেই সে কাজ করবে। শুধুমাত্র এতটুকুই পার্থক্য যে মানুষ কী করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, শুধুমাত্র এআই নিজে চিন্তা ভাবনা করতে পারে না। তাকে যেভাবে ট্রেন আপ করা হয়েছে সেইভাবেই হচ্ছে যে কাজ করে। এতটুকু হচ্ছে শুধুমাত্র পার্থক্য। বাট এআই কতটা শক্তিশালী, তুমি যদি নিজে কিছু এআই এর ব্যবহার দেখো, তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবে আসলে এআই কতটা শক্তিশালী হচ্ছে এখন। অন্যভাবে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিন সিমুলেশন করা, যা মানুষের মতো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে। একজ্যাক্ট, এই কথাটা খুবই সুন্দর একটা কথা। কি বলতে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনে সিমুলেশন করা। একজ্যাক্ট, আমি কিন্তু এআইকে একটা হিউম্যান দিয়েই কিন্তু ট্রেন আপ করাচ্ছি। এআই কিন্তু নিজে নিজে ট্রেন আপ হয় নাই, আমরাই কিন্তু এআইকে ট্রেন আপ করাচ্ছি। ঠিক আছে, আমরাই এআইকে ট্রেন আপ করাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনে সিমুলেশন করা, যা মানুষের মতো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে। আমি যদি তাকে বলি যে ভাই তুমি হচ্ছে আমাকে নাম্বারিং সিস্টেমের একটা প্রবলেম দিলাম তাকে, যে এই প্রবলেমটা সলভ করে দাও, সে কিন্তু মানুষের মতোই হুবহু প্রবলেমটা সলভ করে দিয়ে দেবে খুব অল্প সময়ে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা কি, মানুষের বুদ্ধিমত্তাকে জাস্ট মেশিনে সিমুলেশন করা। মানুষের বুদ্ধিমত্তাকে জাস্ট হচ্ছে মেশিনে সিমুলেশন করা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে এআই কি, তাহলে কী উত্তর দিবা? মানুষ যেভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম উপায়ে কোনো যন্ত্র যদি সেভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ক্ষেত্রের ব্যবহারগুলো কী কী? এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স, নিউরাল নেটওয়ার্ক, ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, ফাজি লজিক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রয়োগ করা হয়। এছাড়া কিন্তু আরও অনেক আছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু ভাই এমসিকিউর জন্য মনে রাখবে। আমি বারবার একটা কথা বলতেছি, তোমরা যারা 27 ব্যাচ আছো ভাই, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2023, 2024 ওই বোর্ডগুলোতে যে আইসিটি প্রশ্ন হয়েছে, আমরা হচ্ছে বলে দিতে পারছি যে এই অধ্যায়ের এই টপিকগুলো পড়বা, এই টপিক থেকে এই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে। কিন্তু 25-এর কোয়েশ্চেনগুলো এমন ছিল, তুমি যদি হচ্ছে অধ্যায় ভিত্তিক মেইন ডিপলি আলোচনা তোমার যদি না জানা থাকে, একটা অধ্যায়ের যদি ডিপ আলোচনা তুমি যদি না জানো, তাহলে তোমার জন্য কিন্তু এমসিকিউ উত্তর করা খুব বেশি কঠিন হয়ে যাবে। সো আমি একটা কথা বলবো যে বইয়ের এই জিনিসগুলো একটু ভালোভাবে তোমাকে পড়ে নিতে হবে। কী পড়তে হবে? যেমন এখান থেকে কীভাবে এমসিকিউ আসতে পারে, যে নিচের কোনটা এআই কোনগুলো? এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স, নিউরাল নেটওয়ার্ক, ইমেজ প্রসেসিং। যেমন হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক কিন্তু ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন আসছে এইবার 2025-এ।
নিউরাল নেটওয়ার্ক থেকে। নিউরাল নেটওয়ার্কের একটা গ্রাফ দিয়ে দিয়েছিল, এই গ্রাফ দিয়ে তোমাকে হচ্ছে প্রশ্ন করছে এই জিনিসটা কী, ঠিক আছে। কিন্তু এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা এই জিনিসটাই অনেকেই ধরতে পারে না, শুধুমাত্র বইয়ের ধারণা না থাকার কারণে, ঠিক আছে। এই ভুলটা আমরা করব না, যারা 27 ব্যাচ আছে এই ভুলটা আমরা করব না। আমরা হচ্ছে গাইড নির্ভর হব না, টেস্ট পেপার নির্ভর হব না, ঠিক আছে। আমরা মেন বই নির্ভর হব, যেটা আমাকে হচ্ছে খুব বেশি হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, নিউরাল নেটওয়ার্ক, ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, ফাজি লজিক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। এই সেক্টরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন হচ্ছে LISP, CLISP, প্রোলগ, C++, জাভা, তারপরে আছে হচ্ছে পাইথন ইত্যাদি হচ্ছে ব্যবহার করা হয়। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট, একদম কণ্ঠস্থ করে ফেলতে হবে। এই সেক্টরগুলোতে মানে হচ্ছে এই যে এই সেক্টরগুলো বোঝাইছে, যেমন রোবোটিক্স, এক্সপার্ট সিস্টেম, নিউরাল নেটওয়ার্ক, ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, এই সেক্টরগুলোতে AI প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা, এই যে জিনিসগুলো হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, প্রযুক্তির এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রোবোটিক্স, ঠিক আছে। কি দেখবো এবার আমরা? রোবোটিক্স। প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, পরিচালনা, প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে কী বলা হয়? রোবোটিক্স বলা হয়। জিনিসটা আবার ভালো করে শোনো। প্রযুক্তির যে শাখায় একটা রোবটের ডিজাইন, তার গঠন, তার পরিচালন ও হচ্ছে তার প্রয়োগক্ষেত্র ইত্যাদি আলোচনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে রোবোটিক্স, ঠিক আছে। আমি আবারও বলছি, প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, রোবটের গঠন, রোবটের পরিচালন, সে কীভাবে হচ্ছে পরিচালিত হবে, তার প্রয়োগক্ষেত্র কোথায় হবে ইত্যাদি আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় হচ্ছে রোবোটিক্স। যেমন তার একটা বড় উদাহরণ হচ্ছে অ্যাকচুয়েটর জিনিসটা কি? অনেকে হচ্ছে হাত পা ভেঙে গেলে দেখো না কৃত্রিম হাত পা লাগায়, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর। কথা বুঝতে পারছো? এটা কিন্তু ভাইয়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। এই এমসিকিউটা কিন্তু আসে পরীক্ষায়, যে অ্যাকচুয়েটর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়? 360 পর্যন্ত ঘোরানো যায়। অ্যাকচুয়েটর রোবটের অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থায় হলো কি? অ্যাকচুয়েটর। এটি রোবটের পেশি সদৃশ। রোবটের বৈশিষ্ট্য কি কি? রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোনো কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। এই কথাটা একটু ভালো করে দেখো, রোবটটা কি ভাই? রোবটটা কিন্তু ভাই সফটওয়্যার নিয়ন্ত্রিত, সে কিন্তু সফটওয়্যারের দ্বারাই নিয়ন্ত্রিত করা হয়, ঠিক আছে, নিয়ন্ত্রণ করা হয়। রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোনো কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে। রোবট বিরতিহীনভাবে ক্লান্তিহীন কাজ করতে পারে, কারণ সে তো ভাই রোবট। আমরা কথায় কথায় বলি না, এই ভাই আমি কি রোবট? এই একটা কথা তোমাদেরকে বলি, ভালো করে পড়াশোনা করো। কেন বলো তো? বিজয় ভাই আজকে কেন এমনভাবে কথা বলতেছে? বিজয় ভাই কথা বলতেছে এই জন্যই, যারা হচ্ছে সুখের দরে বাসতেছ, নতুন তো কলেজে উঠছো, সব কিছু রঙিন মনে হবে। ও যারা হচ্ছে বাড়ি ছাড়বা, ওদের কাছে মনে হবে কি প্যারাই ছিলাম। সন্ধ্যা হলে মা প্যারা দিত, পড়তে বস, বাবা আইসা প্যারা দিত, পড়তে বস। এখন আমি হোস্টেলে থাকি, কি সুন্দর একটা স্বাধীন লাইফ লিড করতেছি, কেউ বলে না, কেউ বলার কিছু নাই। কলেজে যাচ্ছি, রঙিন সুন্দরী তরুণী মেয়ে দেখতেছি, কলেজের এনভায়রনমেন্ট এটসেট্রা সব কিছু রঙিন মনে হবে। একটা সময় এসে না এই রঙিন জিনিসটা একদম টাপলে যাবে। কেন যাবে আমি তোমাকে বলি। একটা সময় গিয়ে তোমাকে যদি বিশ্বের যত সুন্দর জিনিসটাই বা যত সুন্দরী মেয়ে তোমার চোখের সামনে এনে দেওয়া হোক না কেন, তোমার বিন্দু পরিমাণ এখানে ইন্টারেস্ট থাকবে না, যদি না তোমার কেরিয়ারটা ভালো জায়গায় না পৌঁছে। তখন তোমার শুধুমাত্র ইচ্ছা থাকবে কেরিয়ার। যারা বুয়েট থেকে পড়াশোনা করে, মেডিকেল থেকে পড়াশোনা করে, তোমার কাছে কি মনে হয় মেডিকেলে ভর্তি হলে কি লাইফ শাইন? বুয়েটে ভর্তি হলে লাইফ শাইন? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলে লাইফ শাইন? না ভাইয়া, বড় জগৎ রয়ে গেছে। মেডিকেলে পড়ার পর তার ইচ্ছা থাকে হচ্ছে BCS দেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন আরও কি ব্লা পড়াশোনা আছে, ওইখানে জায়গায় আছে কেরিয়ার গোছানো। কেরিয়ারটা যদি ভালো জায়গায় গোছাতে পারে তাহলে সব কিছু রঙিন, আর না হলে কিন্তু সব কিছু ধ্বংস। কথাটা জানি কেন বলছিলাম ওই যে ক্লান্তি থেকে মনে হয় আসছে। তোমাদেরকে উদ্দেশ্য একটা কথা বলবো, যারা 27 ব্যাচ আছে, চোখে অনেক রঙিন দেখতেছো, রঙিন দেখাটা বন্ধ করে দিতে হবে এবং হচ্ছে পড়াশোনাটা শুরু করে দিতে হবে। যে যত বেশি ভালো পড়াশোনা করবা, দিন শেষে কিন্তু তার মুখে তত হাসি থাকবে। পড়াশোনাটাই মেইন। কারণ কি জানো? কারণ হচ্ছে তুমি যখন হচ্ছে ভালো পড়াশোনা করবা, তোমার এইচএসসিতে ভালো একটা রেজাল্ট হবে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা।
আর না হলে কিন্তু তোমার জীবনটা অন্ধকার 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 ডিপ্রেশনে মারতে 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 তোমার এমন জায়গায় নিয়ে যাবে ডিপ্রেশনে, তুমি আর উঠে দাঁড়াইতে পারবা না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। রোবট কিন্তু ভাই নিজে কোনো কাজ করতে পারে না, তার কাছে আগে থেকে নির্দেশনা দেওয়া থাকে যে তুমি বাম থেকে ডানে যাবা, ডান থেকে বামে যাবা, এই কাজটা এমনি এমনি করবা, সে কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। ঠিক আছে, রোবট বিরতিহীনভাবে ক্লান্তিহীন কাজ করতে পারে, কারণ সে তো রোবট, তার আবার কিসের ক্লান্তি। ঠিক আছে, আচ্ছা এই 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 তোমাকে হচ্ছে এতক্ষণ যে মোটিভেশনটা দিলাম এই জন্য দিচ্ছিলাম, এই যে ক্লান্তিহীন কাজ, প্রাইভেট কাজ আর হচ্ছে সরকারি কাজ। তুমি যদি সরকারি কাজ করো মানে তোমার ক্যারিয়ারটা ভালো জায়গায় সেট করতে পারো, তাহলে রিল্যাক্স, কোনো ক্লান্তি নাই। আর যদি ভাই প্রাইভেটে চাকরি করো যদি প্রাইভেটে চাকরি করো, এই যে ক্লান্তিহীন না, এই যে বলা হয়েছে না এখানে যে রোবট ক্লান্তিহীনভাবে কাজ করে, তখন তোমাকে ওই ক্লান্তিহীনভাবে কাজ করতে হবে। এখানে নিঃশ্বাস নেওয়ার কোনো শব্দ থাকবে না। ঠিক আছে, জীবনটা বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা হচ্ছে অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। যে কোনো, দেখো রোবট ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। এইখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, মনে করো হচ্ছে তোমার বাসায় আগুন লাগছে, তুমি কি আগুন নেভাবা? তোমার কিন্তু ভাই এখানে ঝুঁকি থাকতে পারে, কিন্তু এখানে তুমি যদি এই রোবটটাকে পাঠাই দাও, তুমি যে একটা রোবট তৈরি করে রাখছো, এই রোবটটা তুমি যদি এখানে পাঠাই দাও আগুনটা নিভাইতে, তাহলে কি ঝুঁকিটা কম হবে। মনে করো একটা অস্বাস্থ্যকর স্থান, এখানে তুমি যাবা, তুমি গেলে এখানে অসুস্থ হয়ে যেতে পারো, তুমি না গিয়ে কী করবা, রোবটটা পাঠিয়ে দিবা। ঠিক আছে, এই হচ্ছে ভাই রোবটের ব্যবহার। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে বা হচ্ছে স্থানান্তরিত হতে পারে। এখন দেখবা যে অনেক নামি দামি হোটেল রেস্টুরেন্টে হচ্ছে যে মানুষের বদলে হচ্ছে যে রোবট ব্যবহার করা, রোবট দেখবো যে খাবার সার্ভ করতেছে, দেখছো কিনা জানি না, তোমরা অনেক ইউটিউব ভিডিওতে দেখে থাকবা, ইউটিউবে অনেক টাইপের এই টাইপের ভিডিও আছে, রোবট দিয়ে হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাবার সার্ভ করতেছে। দূর থেকে লেজার রশ্মি বা হচ্ছে রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এইটা একটু ভালো করে মনে রাখবা যে রোবট কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, দূর থেকে লেজার রশ্মি বা হচ্ছে রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? রোবট সম্পর্কে হচ্ছে আমি আরেকবার একটু ভালো করে পড়ি, তাহলে জিনিসটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবা রোবট আসলে এই জিনিসটা কি। রোবট এক কথায় মনে রাখবে মানুষের মতোই, কিন্তু সে হচ্ছে মানুষ না। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু একটা রোবট তৈরি করা হয়েছিল সোফিয়া নামে, তোমরা যদি একটু ইউটিউবে সার্চ করো সোফিয়া রোবট, তাহলে দেখতে পারবা। রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। রোবট বিরতিহীনভাবে ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা হচ্ছে অস্বাস্থ্যকর জার্নে কাজ করতে পারে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে স্থানান্তর হতে পারে। দূর থেকে লেজার রশ্মি বা হচ্ছে রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা হয়। এবার আমরা দেখব হচ্ছে রোবোটিক্সের ব্যবহার। রোবটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ে, বিশেষ করে যানবাহন হচ্ছে গাড়ি তৈরির কারখানায়। দেখো রোবটের মেন ব্যবহারটা কোথায়? রোবটকে ব্যাপকভাবে ব্যবহার করা মানে সবচেয়ে বেশি যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ে, বিশেষ করে যানবাহন গাড়ি তৈরির কারখানায় এই রোবট ব্যবহার করা হয়। ঠিক আছে, যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিয়ন্ত্রণ মানে হচ্ছে আগুন নিয়ন্ত্রণ, ইতিমধ্যে আমি এটা বলে দিয়েছি, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনি অভ্যন্তরের কাজ ইত্যাদি কঠোর শারীরিক পরিশ্রমের বা হচ্ছে বিপজ্জনক ও হচ্ছে জটিল কাজগুলো আমরা এগুলো কী করি, রোবটের সাহায্যে করে থাকি। সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধান কিংবা হচ্ছে ভূমি মাইন শনাক্ত করা। আমরা রোবট দিয়ে কি বোমা খুঁজতে পারি। মনে করো এখানে একটা বোমা আছে, তোমাকে কেউ একজন ফোন করে বললো ভাই তোর বাসায় বোমা আছে, তুমি কি নিজে বোমা খুঁজতে যাবা? কারণ যে কোনো সময় বোমাটা ব্লাস্ট হতে পারে, তাই না? তুমি কী করো, তখন রোবটকে দিয়ে বোমাটা খুঁজাবা, তুমি ঘর থেকে বাইরে হয়ে যাবা, তুমি তখন কি থাকবা, সেফ থাকবা। চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশন ও নানা ধরনের কাজে রোবট সার্জনদের সহায়তা হয়ে থাকে। যে কাজটা হচ্ছে মানুষকে করতে পারে না, এটা কিন্তু রোবটের সাহায্যে জটিল কাজগুলো করা যায়। মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবটের গুরুত্বপূর্ণ অবদান আছে। এমন এমন জায়গায় মানুষ যেতে পারে না, সেখানে কিন্তু রোবট পাঠানো হয়েছে। মহাকাশ অভিযানে এখন মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেই প্রযুক্তির নাম হচ্ছে ক্রায়োসার্জারি। প্রযুক্তির নাম কি? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে অত্যাধিক শীতল তাপমাত্রায় প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি জিনিসটাকে একটু ভালো করে দেখো। ক্রায়োসার্জারি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক এবং হচ্ছে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে, এটাকে বলা হচ্ছে ক্রায়োসার্জারি। আমি যেই জিনিসগুলো মার্ক করছি এগুলো একটু ভালো করে মনে রাখবা। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেইখানে
অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে, মানে হচ্ছে অনেক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা হচ্ছে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ক্রায়োজেনিক এজেন্টকে এখান থেকে একটা এমসিকিউ প্রতি বছরই আসে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে রোগাক্রান্ত অংশ হিমায়িত করা বা হচ্ছে নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য নিম্নোক্ত ক্রায়োজেনিক এজেন্ট বা হচ্ছে গ্যাসগুলো ব্যবহার করা, যেমন হচ্ছে তরল নাইট্রোজেন গ্যাস, তরল আর্গন গ্যাস, তরল অক্সিজেন গ্যাস, তরল কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং হচ্ছে ডাইমিথাইল ইথাইল প্রোপাইন ইত্যাদি। এছাড়া হচ্ছে বাকিগুলো কিন্তু ভাই ক্রায়োজেনিক এজেন্ট না। এই গ্যাসগুলোকে কিন্তু ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় এবং এগুলা কোন কাজে ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। বিভিন্ন ক্যান্সার রোগের, জটিল রোগের চিকিৎসা করা হয় হচ্ছে এই গ্যাসগুলোর মাধ্যমে শীতল তাপমাত্রায়, ঠিক আছে। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা হয়েছে এই ক্রায়োসার্জারির মাধ্যমে, ঠিক আছে। ক্রায়োসার্জারির আরও কিছু ব্যবহার আছে, দেখো। মানব শরীরের ত্বকের উপরিস্থ বিভিন্ন রোগ, যেমন ত্বকের ছোট টিউমার, তারপর হচ্ছে তিল, আঁচিল, ফুসকুড়ি, প্রদাহ, ক্ষতিকর ক্ষত, এই যে মহিলাদের মেস্তা হয় না, মেস্তা, ত্বকের ক্যান্সার ইত্যাদি কাজে হচ্ছে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রায়োসার্জারি চিকিৎসা কী কী কাজে ব্যবহার করা হয়, তো এগুলো বলে দিবা ক্রায়োসার্জারি কী কী কাজে ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারি দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ, যেমন হচ্ছে যকৃৎ ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, তারপর হচ্ছে গ্রীবেদেশীয় গোলযোগ, পাইলস ক্যান্সার, স্তন ক্যান্সার ইত্যাদি চিকিৎসাও কি এই ক্রায়োসার্জারি চিকিৎসার মাধ্যমে করা হয়। মানবদেহের কোষকলার কোমল অবস্থা, প্ল্যান্টার ফেসিটিস এবং হচ্ছে ফিব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এই দুইটা জিনিসই ভালো করে পড়বা, আমার দাঁত ভেঙে গেছে গো। মানবদেহের কোষকলার কোমল অবস্থা কি বলছে এটা? প্ল্যান্টার ফেসিটিস, আরেকটা কি, আরেকটা হচ্ছে ফিব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এই দুইটা জিনিস, ঠিক আছে। ক্রায়োসার্জারির মাধ্যমে কিন্তু এই সবগুলো জিনিসের চিকিৎসা করা হয়, ঠিক আছে। ক্রায়োসার্জারির ব্যবহার তো এটা আমরা মাত্র দেখলাম। ক্রায়োসার্জারির সুবিধা কি একটু ভালো করে দেখো। অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও হচ্ছে নিউরোসার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক বেশি সাশ্রয়ী, ঠিক আছে। এটা হচ্ছে তার একটা বড় সুবিধা। সার্জারি সম্পন্ন করতে সময় কম লাগে। ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি বারবার করা সম্ভব, অপারেশনজনিত কাটাছাড়ার কোনো জটিলতা নেই, রক্তপাত হয় না বললেই চলে, হলেও খুব কম, রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না, সার্জারি শেষে রোগীকে হাসপাতালে থাকতে হয় না। কারণ কি? কারণ এইটা হচ্ছে রক্তপাত হয় না, এমন একটা চিকিৎসা পদ্ধতিটা রক্তপাত হয় না, আর হলেও কি খুবই কম, যে কারণে রোগীকে আগে থেকে প্রস্তুতি নিতে হয় না, কাটা ছাড়ার কোনো ঝামেলা না। এটা কিন্তু ভাই সূক্ষ্ম সুই দিয়েও চিকিৎসা করা হয়, সূক্ষ্ম সুই মানে খুবই চিকন, এই সুই দিয়েও কি এই চিকিৎসা পদ্ধতি করা হয়, যে কারণে কাটা ছাড়া কোনো জটিলতা নেই। ক্রায়োসার্জারির সুবিধা হচ্ছে এটি বারবার করা সম্ভব, যেহেতু এটা এত বেশি হচ্ছে জটিল সমস্যা না, তুমি যে কোনো সময় চলে এটা করতে পারো, কারণ এটা কাটা ছাড়া না, রক্ত বের হয় না, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা, যে কারণে এই চিকিৎসা তুমি যে কোনো সময়টা করতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্রায়োসার্জারির সুবিধা। এবার আমরা দেখবো হচ্ছে বায়োমেট্রিক্স, যেটার প্রযুক্তি, এই প্রযুক্তি কিন্তু এখন খুব বেশি ব্যবহার করা হচ্ছে। বায়োমেট্রিক্স মানে হচ্ছে বিভিন্ন আচরণগতভাবে, শরীরবৃত্তীয় হোক বা যে কোনো কিছু হোক, আচরণগতভাবে হচ্ছে মানুষ শনাক্তকরণ করা, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শরীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা হচ্ছে শনাক্তকরণ। অদ্বিতীয়ভাবে কথাটা মানে হচ্ছে একজনই, অদ্বিতীয়ভাবে মানে হচ্ছে দুইজন পাওয়া যাবে না, একজনকে শনাক্তকরণ করা। কি কি উপায়ে শনাক্তকরণ করবে? শরীরবৃত্তীয় উপায়ে অথবা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো মানুষকে আলাদাভাবে শনাক্তকরণ করবে। এইগুলা হচ্ছে বায়োমেট্রিক্স। কীভাবে শনাক্তকরণ করবে যদি আমরা একটু দেখি। শরীরবৃত্তীয় গুণগুলা ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, আইরিস, ডিএনএ, এগুলোকে বলা হয়েছে শরীরবৃত্তীয়। আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মানুষ শনাক্তকরণ করতে পারি। তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে বাংলাদেশের বা বিশ্বের কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আমরা কি করতে পারি? ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মানুষ আলাদাভাবে শনাক্তকরণ করতে পারি। হ্যান্ড জিওমেট্রি দ্বারা মানুষ শনাক্তকরণ করতে পারি। তোমার ফেস দিয়ে কিন্তু অন্য কোনো ফেস মিলবে না, ঠিক আছে। অনেকেই বলো ভাই একই ধরনের মানুষ তো পৃথিবীতে 3-4 জন আছে, আমরা অনেক জায়গায় পড়ছি, কিন্তু একজ্যাক্ট তোমার সাথে মিলবে না, ঠিক আছে। ফেস রিকগনিশন, তুমি কিন্তু ফেস দিয়েও তোমাকে শনাক্তকরণ করা যাবে, তোমার ফেস স্ক্যান করে, তোমার চোখের আইরিস স্ক্যান করে হচ্ছে তোমার
কি আলাদাভাবে শনাক্ত করানো যাবে এবং হচ্ছে তোমার ডিএনএ। এগুলো হচ্ছে শরীরবৃত্তীয় আচরণ, এই যে কোনো একটা আচরণ দিয়ে কিন্তু ভাইয়া তোমাকে আলাদাভাবে শনাক্তকরণ করা যাবে। আচরণগত গুণগুলা ভয়েস, সিগনেচার, টাইপিং স্ট্রোক, এইগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। এগুলো দিয়েও কিন্তু ভাইয়া অদ্বিতীয়ভাবে মানুষ শনাক্তকরণ করা যায়। তোমার ভয়েস, যেমন আমার একটা আল্লাহ একটা মানে একটা ভয়েস দিয়েছে, যদিও আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমার ভয়েস ফোনে মেয়েদের মতো শোনা যায় মাশাআল্লাহ। আমাকে যদি কেউ আননোন পারসন কখনো ফোন দেয়, মনে করো হচ্ছে কাস্টমার কেয়ার থেকে ফোন দিচ্ছে, ব্যাংক থেকে বা হচ্ছে বিভিন্ন সার্ভিস ব্যবহার করে থাকি, ওর থেকে যদি ফোন দেই, ফোন করে যখন আমি প্রথম হ্যালো বলি তখন আমাকে বলে ম্যাম, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, ম্যাম সরি ম্যাম, এই ম্যাম। পরে আমি বলি আমি ম্যাম না, আমি হচ্ছে পাইয়া, ও সরি সরি। আমার কণ্ঠ নাকি মেয়েদের মতো, আল্লাহ জানে, জানি না, ফোনে অনেকেই বলে। আর যাক, ভয়েস দিয়ে হচ্ছে মানুষ শনাক্তকরণ করা যায়, কারণ তোমার ভয়েসের সাথে অন্য কারো ভয়েস মিলবে না। তোমার সিগনেচার দিয়ে তোমাকে শনাক্তকরণ করা যাবে, তোমার সিগনেচার অন্য কারোর সাথে মিলবে না। টাইপিং স্ট্রোক দিয়ে তোমাকে শনাক্তকরণ করা যাবে। প্রশ্ন হচ্ছে টাইপিং স্ট্রোক কি? দেখবা যে তুমি যেভাবে তোমার মোবাইলে টাইপ করো, তোমার বন্ধু কিন্তু এভাবে টাইপ করে না। মানে তোমার টাইপের ধরন, তোমার বন্ধুর টাইপের ধরন, আমার টাইপের ধরন আলাদা। ওই টাইপিং ধরন দিয়ে হচ্ছে তোমাকে শনাক্তকরণ করা যাবে। এটা হচ্ছে তুমি, ঠিক আছে। আমি এখানে যে আলোচনাগুলো করছি এগুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টের যে কোনো একটা দিয়ে তোমাকে শনাক্তকরণ করা যাবে অদ্বিতীয়ভাবে। তার মধ্যে এগুলো হচ্ছে শরীরবৃত্তীয় আর এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, বায়োমেট্রিক্স থেকে মূলত যেভাবে প্রশ্ন আসে, প্রশ্ন আমরা দেখবো সামনে, আমরা প্রশ্ন সমাধান করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উন্নত বা হচ্ছে অভিনব জীব উৎপন্ন করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? মানে হাইব্রিড। আমরা একটু সামনে আরও ভালোভাবে পড়বো। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উন্নত বা হচ্ছে অভিনব বীজ জীব উৎপন্ন করা হয়। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার হচ্ছে উচ্চ ফলনশীল ফসল যেমন ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে উৎপাদন। মানে হচ্ছে আমরা হাইব্রিড নাম শুনি নাই, যে হাইব্রিড ফসল। তুমি মনে করো যে আগে এক টাইপের দেশি শস্য উৎপাদন করতে, এই শস্যের লাভ কম হয়, হ্যাঁ, তুমি পরে কী করলে এখানে হাইব্রিড শস্য করলাম, মানে আগের জাতের থেকে এই জাতটা আরও ভালো। এটাই ভাইয়া বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে উচ্চ ফলনশীল ফসলের জন্য কিন্তু এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়, ঠিক আছে। উন্নত জাতের শস্য বীজ উৎপাদনেও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করা হয়। হাইব্রিড প্রাণী ও মৎস্য তৈরিতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পোকামাকড় প্রতিরোধ করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আগাছা পরিষ্কার করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। হরমোন বৃদ্ধিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ভাইরাসজনিত রোগের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। ক্যান্সার রোগের চিকিৎসাতেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এখানে তোমাকে আরও কিছু মজার ঘটনা বলি। আজকাল কিন্তু ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কিন্তু অনেকেরই অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে। তুমি যদি চাও তোমার সমস্ত কিছু চেঞ্জ করে ফেললে, নতুন একটা মানুষের রূপ দিতে, তুমি কিন্তু ভাইয়া পারবা। অনেক এখন অ্যাক্ট্রেসরা, নায়ক নায়িকারা সার্জারি করতেছে না, এটাকে কাইন্ড অফ বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তুমি যদি চাও, মনে করো জিনগতভাবে তোমার আব্বা বা তোমার হচ্ছে আম্মার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে যেগুলো খারাপ, হ্যাঁ, যেমন আমার একটা বাজে বৈশিষ্ট্য আছে, আমি হুটহাট হাইপার হয়ে যাই, হুটহাট রেগে যাই। এটা আমার খুব একটা বাজে বৈশিষ্ট্য। এটা আমার আব্বার কাছ থেকে আসছে, আমার আব্বা ওই রকম হুটহাট রেগে যাই। আমি যদি চাই এখন এই বৈশিষ্ট্যটা আমার কাছ থেকে সরাইতে, এটা আমি পারবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে। আমি চাইলে কিন্তু আমার এই ডিএনএতে আমার এই জিনিসটা সরাই ফেলতে পারবো। তাহলে আমি আর হুটহাট রাখবো না। মনে করো তোমার একটা বন্ধুর একটা স্বভাব আছে, সে প্রচুর মিথ্যা কথা বলে, তুমি চাইলে হচ্ছে তার এই স্বভাবটা সরাই ফেলতে পারবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। বুঝতে পারছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধা কি? হাইব্রিড জাতের শস্য, প্রাণী ও মৎস্য সম্পদ উৎপাদনের মাধ্যমে খাদ্য ঘাটতির সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। মনে করো হচ্ছে যে আগে এক কাঠা জমিতে মনে করো যে 10 কেজি শস্য হইতো, মনে করো 10 কেজি শস্য হইতো এক কাঠা জমিতে, ঠিক আছে। এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে এখন এক কাঠা জমিতে 100 কেজি শস্য হতো, তার মানে কি আরও 90 কেজি শস্য বেশি পাচ্ছ। তার মানে কি খাদ্য ঘাটতি কমতেছে না? বলো। আগে মনে করো যে ধান পাইতে মনে করো 10 মণ এক কাঠাতে, এখন মনে করো পাচ্ছ হচ্ছে 100 মণ, তাহলে আরও 90 মণ বেশি পাচ্ছ না? খাদ্য ঘাটতি তো অভাব পড়ছে না। এটা হচ্ছে তার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বড় সুবিধা। আগে মনে করো যে মাছ চাষ করতে গিয়ে মাছ পাইতে মনে করো 5 কেজি, এখন পাচ্ছ মনে করো 10 কেজি, তার মানে কি বেশি পাচ্ছ না জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ফলে? উচ্চ ফলনশীল বা হচ্ছে হাইব্রিড জাতের শস্য, প্রাণী, মৎস্য সম্পদ উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ব্যবহার কমানো সম্ভব হচ্ছে। আরডিএনএ কি, জিএমও কি? এই দুইটা প্রশ্ন কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট। গবেষণার মাধ্যমে যখন ডিএনএর একটা জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় তখন এটাকে বলা হয় হচ্ছে আরডিএনএ। আরডিএন মানে কি? আরডিএন মানে হচ্ছে ভাইয়া
রিকম্বিনেন্ট ডিএনএ, এটাকে বলা হচ্ছে আরডিএনএ। এই যে আমি একটু আগে বলেছিলাম না, তোমার এক ফ্রেন্ড মনে করো মিথ্যা বলে কথায় কথায়, তুমি চাচ্ছ যে তোমার এই ফ্রেন্ডের এই মিথ্যা কথা সেজন্য না বলে এটা সরায় ফেলতে, তুমি কিন্তু এটা পারবা। এইখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে গবেষণার মাধ্যমে যখন ডিএনএর একটা জিন পরিবর্তন করা হয়, তোমার এটা কিন্তু একটা জিন, মিথ্যা কথা বলে এটা একটা জিন, তুমি চাইলে কিন্তু এই জিনটা তুমি পরিবর্তন করে ফেলতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? মনে করো তোমার একটা বান্ধবী আছে, সে মনে করো 8-10টা ছেলের সাথে প্রেম করে, এটা তার একটা বিহেভিয়ার, স্বভাব, তুমি চাইলে স্বভাবটা চেঞ্জ করে ফেলতে পারো, তাকে চাইলে এক পুরুষে আসক্ত করে ফেলতে পারবা এই চিকিৎসার মাধ্যমে, আরডিএনএর মাধ্যমে। কোন চিকিৎসার মাধ্যমে? আরডিএনএর মাধ্যমে। ঠিক আছে, জেএমও কি? জেএমও হচ্ছে আরএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হচ্ছে জেএমও। জেএমও এর পূর্ণরূপ কি? জেএমও এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে হচ্ছে তোমার জেনেটিক্যালি তোমার অর্গানিজমকে তুমি যদি মডিফাইড করো, এটাকে বলা হচ্ছে জিএমও। তুমি চাইলে হচ্ছে তোমার অনেক অর্গানকে তুমি হচ্ছে মডিফাই করতে পারবা, এটা এখনকার প্রযুক্তির ফলে সম্ভব। এবং অনেক নায়ক নায়িকারা এখন তার বিভিন্ন অর্গান চেঞ্জ করতেছে। হ্যাঁ, বাংলাদেশের সাফা কবির আগের তার ঠোঁটগুলো কত সুন্দর ছিল, তাই না বলো? এখন এমন একটা ঠোঁট বান্ধাইছে, মাশাআল্লাহ। যাই হোক, আমরা আমাদের পরে ফিরে আসি। এক কথায় তুমি হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে সরি তুমি চাইলে হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তি ব্যবহার করে তুমি হচ্ছে এখন জেনেটিক্যালি তোমার অর্গানিজমগুলো মডিফাই করতে পারবে, এটাকে বলা হচ্ছে জিএমও। জিএমও মানে কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ন্যানো প্রযুক্তি খুবই ইম্পর্টেন্ট একটা প্রযুক্তি, পারমাণবিক বা হচ্ছে আণবিক স্কেলে অতি ক্ষুদ্র, এই কথাটা শুধুমাত্র মনে রাখবে, তাহলে তুমি ন্যানো টেকনোলজিটা বুঝে যাবে। অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান ও প্রযুক্তিকে বলা হয়েছে ন্যানো প্রযুক্তি। ন্যানো মানে হচ্ছে খুবই ছোট, ছোট একটা প্রযুক্তি, এই জিনিসটা খুবই ছোট জিনিস বোঝানো হয়। ঠিক আছে, ন্যানো প্রযুক্তি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ক্ষুদ্র থেকে বড়, আর একটা হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র। যেটা ক্ষুদ্র থেকে বড় এটাকে বলা হচ্ছে বটম আপ, আর যেটা বৃহৎ থেকে ক্ষুদ্র এটাকে বলা হচ্ছে টপ ডাউন। যেটা বৃহৎ থেকে ক্ষুদ্র এটাকে বলা হয় টপ ডাউন, আর যেটা ক্ষুদ্র থেকে বড়, মানে এক কথায় এই ভাষাগুলো একটু কঠিন, তুমি যদি সহজ ভাষায় বুঝতে চাও কেমনে বুঝবা? ক্ষুদ্র মানে হচ্ছে ছোট, একটা হচ্ছে ছোট থেকে বড়, আর একটা হচ্ছে বড় থেকে ছোট, মানে একটা বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন। ঠিক আছে, এই হচ্ছে দুইটা পদ্ধতি ন্যানো টেকনোলজির। বটম আপ পদ্ধতিটা কি? বটম আপ পদ্ধতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে বিভিন্ন উপকরণ এবং ডিভাইসগুলো তৈরি করা হয়, যা আণবিক নীতির দ্বারা রাসায়নিকভাবে নিজেদেরকে এক করে। অর্থাৎ ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা হয় হচ্ছে এই বটম আপ দিয়ে, মানে ক্ষুদ্র আকারের জিনিসকে বড় আকারে তৈরি করা। আর টপ ডাউন পদ্ধতি হচ্ছে বড় আকৃতির বস্তু থেকে ন্যানো অবজেক্ট তৈরি করা হয়, অর্থাৎ বড় আকৃতির কোনো জিনিসকে কেটে কেটে তাকে নির্দিষ্ট ভাগে ছোট আকৃতির জিনিস তৈরি করে দেওয়া হয়। আমাদের বর্তমানে ইলেকট্রনিক যন্ত্রপাতি হলো টপ ডাউন। বর্তমানে যতগুলো ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন মনে করো আমার মোবাইল, এই মোবাইলে কিন্তু ভাইয়া যদি মোবাইলটা খোলো অনেক ছোট ছোট প্রযুক্তি আছে। এই প্রযুক্তিগুলো যদি বড় হইতো তাহলে মোবাইলটা কিন্তু এত ছোট হইতো না, মোবাইলটা হচ্ছে তোমার এত বড়, সরি, এত বড় জিনিসকে আমার জন্য ক্যারি করা কি সম্ভব না। এই 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 টপ ডাউন মেথডের মাধ্যমে এই প্রযুক্তিগুলো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সার্কিট এমন ছোট ছোট উপায়ে হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে যে জিনিসটা অনেকটা এখন ছোট দেখা যায়। এখন আমরা কি হাতে করে নিয়ে ঘুরতে পারতেছি, পকেটে করে নিয়ে ঘুরতে পারি। এই প্রযুক্তির ওটা হচ্ছে ভাইয়া টপ ডাউন। কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে ন্যানো টেকনোলজি, যেমনটা আমি একটু আগে মাত্র বলে দিলাম, একটা কম্পিউটার হার্ডওয়্যারকে এখন অনেকটা ছোট হয়, যেমন ল্যাপটপ অনেক ছোট, তাই না? কিন্তু এই ল্যাপটপের যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, উপকরণগুলো আছে, এগুলো যদি মনে করো বড় হইতো তাহলে ল্যাপটপটা যেত এই বিশাল, তুমি তখন কি এটা ক্যারি করতে পারতা না। এই প্রযুক্তির বলে, এই ন্যানো টেকনোলজি বলে টপ ডাউন মেথডে হচ্ছে এই বড় বড় জিনিসগুলোকে একদম ছোট করে বানায়া একটা ছোট জায়গায় স্থান দেওয়া গেছে। কম্পিউটারের সাথেও ন্যানো টেকনোলজি সম্পর্কিত। কম্পিউটারের ভিতর যে প্রসেসর আছে তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট, আর তাতে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির প্রয়োগের ফলে উচ্চ গতির দীর্ঘ স্থায়িত্বের হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী প্রসেসর তৈরি করা যাচ্ছে। এছাড়া ন্যানো টেকনোলজির প্রয়োগের ফলে কম্পিউটার হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণ ক্ষমতাও দিন দিন বাড়তেছে। একটা হার্ড ডিস্ক মনে করছে কম্পিউটার মেমোরি, একটা মেমোরি কি এখন এত ছোট, প্রসেসর একটা এত ছোট, কিন্তু প্রসেসর ভাই এটার ধারণ ক্ষমতা বা একটা মেমোরি, হ্যাঁ, এটার মধ্যে যা যা আছে এই টপ ডাউন মেথডের মাধ্যমে কি এত ছোট করে তৈরি করা যাচ্ছে, কিন্তু এটার ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি, অনেক বড়, কিন্তু এই টপ ডাউন মেথডের মাধ্যমে এই জিনিসগুলোকে অনেক ছোট আকারে তৈরি করা যাচ্ছে। ন্যানো রোবট তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে, যা প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার ও যার সাহায্যে মানবদের অভ্যন্তরের অস্ত্রোপচার সম্ভব। এটা কিন্তু বাংলাদেশে এখন হয় না হলেও বিভিন্ন দেশের যারা এগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। ঠিক আছে, এই ন্যানো প্রযুক্তি অনেক ছোট্ট একটা প্রযুক্তি। ঠিক আছে,
ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহারের ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি আকারে ছোট, ওজনে হালকা ও বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে। জ্বালানি ক্ষেত্রে ন্যানো টেকনোলজি কম খরচে জ্বালানি উৎপাদন, জ্বালানি উৎসের বিকল্প হিসাবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে, যেমন হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল, সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর কোষ তৈরির কাজে এবং বিভিন্ন প্রকার ব্যাটারির জন্য ফুয়েল সেল তৈরিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। খাদ্য শিল্প ন্যানো টেকনোলজি বিভিন্ন খাদ্যজাত পণ্যের প্যাকেজিং, খাদ্য স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের দ্রব্যতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তোমরা চিপস খাও না, চিপসের প্যাকেট কেন ফোলা থাকে, বিভিন্ন বাতাস থাকে কেন? এটার ভিতরে ন্যানো প্রযুক্তি আছে। এই জিনিসটা না থাকলে তখন ওই খাবারটা এতদিন সংরক্ষণ থাকতো না, খাবারটা নষ্ট হয়ে যেত। এই জন্য চিপস কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তার দেখবা যে এক্সপায়ার ডেট এবং তার উৎপাদন ডেট, ম্যানুফ্যাকচার ডেট দেখবা যে অনেক পার্থক্য। শুধুমাত্র ভিতরে ওই প্রযুক্তিটা দেওয়ার কারণে খাবারটা সতেজ থাকে, খাবারটা নষ্ট হয় না। ঠিক আছে, তার মানে কি খাদ্য শিল্প কি ন্যানো টেকনোলজির একটা প্রভাব আছে পণ্যের প্যাকেজিং তৈরিতে। হ্যাঁ, চিপসের প্যাকেজিংটা আছে, চিপসের প্যাকেজিংয়ের ভিতরে পাপটা কিন্তু প্রযুক্তি আছে, যে কারণে খাবারটা সতেজ থাকে। ঠিক আছে, খাদ্যের স্বাদ ঠিক থাকে, খাদ্যের গুণগত মানও কি রক্ষা করা হয় এই ন্যানো প্রযুক্তির মাধ্যমে। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা হয়। যেমন ন্যানো প্রযুক্তি খুবই ছোট, হ্যাঁ, এটা কিন্তু শরীরের ভিতরে অস্ত্রোপচার করে কিন্তু ক্যান্সার বা বিভিন্ন ধরনের জটিল রোগ শনাক্তকরণ করে অপারেশন করতে পারে। যেমন এনজিওপ্লাস্টি সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা হয়। ন্যানো ক্রায়োসার্জারি ডায়াগনোসিস করে, যেমন এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনোস্কোপি ইত্যাদি। স্মার্ট ড্রাগ তৈরিতে ওষুধ শিল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে। এই জিনিসটা আমি আরেকবার বলি, চিকিৎসা পদ্ধতি ন্যানো টেকনোলজিটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমি আরেকবার বলছি। দেখো, ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্টি সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা হয়। এই যে এনজিওপ্লাস্টি সরাসরি রোগাক্রান্ত সেলে এই ছোট রোবটটা পাঠায় চিকিৎসা করা হয়। ন্যানো ক্রায়োসার্জারি ডায়াগনোসিস করা, যেমন এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কলোনোস্কোপি ইত্যাদি। স্মার্ট ড্রাগ তৈরিতে ওষুধ শিল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। খেলাধুলা সামগ্রী তৈরিতে ন্যানো টেকনোলজি, এই যে ক্রিকেট বল, টেনিস বল, স্থায়িত্ব বৃদ্ধির জন্য ফুটবল, গল্ফ বলের বাতাসে ভারসাম্য ঠিক রাখার জন্য এটার মধ্যেও কি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই ভাইয়া আমাদের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা। এছাড়াও কিন্তু আমাদের আরও কিছু পড়া আছে। এছাড়া আমাদের আর যা পড়তে হবে, ফিশিং, তারপরে হ্যাকিং, এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এটা আমি অন্য একটা লেকচার ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমি বিভিন্ন প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমদের আগে পিছিয়ে আরও একটা টপিক আছে, এটা আমি অন্য একটা লেকচার ভিডিওতে আলোচনা করে দেবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যদি কোনো প্রযুক্তি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে জানাতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।